নমস্কার, আমি পার্থসারথী মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে পার্থসারথী। রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা আনুষ্ঠানিকভাবে এখনো না হলেও কার্যত ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে এবং এই পরিস্থিতিতে রাজ্যের এই মুহূর্তে প্রধান বিরোধী দল বিজেপি ঠিক কী অবস্থায় রয়েছে, কেমন ফল করবে তারা, তার আগে আজকের বিশ্লেষণে আমরা বুঝে নেব যে এই মুহূর্তে রাজ্য বিজেপির ঠিক ঘর তারা কতটা গোছাতে পারল। মূলত এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিও। তার আগে অবশ্যই বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পৌঁছে দেবেন আরও বহু মানুষের কাছে। চলে আসি আজকের মূল বিষয়ে। ভোটের ঢাকে রাজ্য জুড়ে কাঠি পড়ে গেছে। আনুষ্ঠানিকভাবে না হলেও নিজেদের মতন করে বিভিন্ন এলাকায় রাজনৈতিক দল এবং তাদের রাজনৈতিক কর্মীদের সঙ্গে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের মতো করে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। দিল্লি থেকে ইতিমধ্যেই নেতাদের আসা শুরু হয়ে গেছে, প্রচার চলছে নিজের মতো করে। কোনো কোনো জায়গায় দেয়াল লিখনের প্রাথমিক কাজটুকুও যথারীতি কিন্তু এগিয়ে রাখছেন উভয় দলের কর্মীরাই। উভয় দল অর্থে একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে যুযুধান বিজেপি। কিন্তু ঠিক এই মুহূর্তে রাজ্য বিজেপির পরিস্থিতিটা ঠিক কেমন, তারা কোথায় দাঁড়িয়ে রয়েছে? রাজ্য বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই বারে বারে যেমন বলা হয়েছে, রাজ্য বিজেপির নেতারা তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের অন্যতম প্রধান বিরোধী মুখ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তিনিও বিভিন্ন সময় তৃণমূলের উদ্দেশ্যে ঝাঁঝালো মন্তব্য ছুঁড়ে দিয়েছেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। কিন্তু মন্তব্য একদিকে, আর রাজ্যে ঘর গোছানো অর্থাৎ বিজেপি কতটা ঘর গোছাতে পারল প্রশ্ন রয়েছে তা নিয়ে। ইতিমধ্যে সার পর্ব চলছে। সারের তালিকা প্রকাশের যে নির্ধারিত দিন তা 28শে ফেব্রুয়ারি জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তীকালে ধীরে ধীরে সাপ্লিমেন্টারি যে তালিকা তা প্রকাশিত হতে থাকবে। রাজ্যে ঘর গোছানো অর্থাৎ বিজেপি কতটা ঘর গোছাতে পারল প্রশ্ন রয়েছে তা নিয়ে। ইতিমধ্যে সার পর্ব চলছে। সারের তালিকা প্রকাশের যে নির্ধারিত দিন তা 28শে ফেব্রুয়ারি জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তীকালে ধীরে ধীরে সাপ্লিমেন্টারি যে তালিকা তা প্রকাশিত হতে থাকবে। অর্থাৎ সারের এই জাঁতাকলে পড়ে, এই নিয়মের বেড়াজালে আটকে যে সমস্ত ভোটাররা একেবারে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও যারা ভোটার তালিকা থেকে কার্যত বাদ পড়ার মুখে দাঁড়িয়ে রয়েছেন এবং এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে তাদের শেষমেশ ভোটার লিস্টে নাম যে উঠবে না তা একরকম প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে। যে সমস্ত লোকজন এতদিন ধরে হেনস্থার মুখে পড়লেন, হেনস্থা হতে হলো যাদেরকে, নাম হয়তো উঠলো ভোটার তালিকায় কিন্তু যারা হেনস্থা হলেন তাদের ভোটগুলো শেষমেশ কোন দিকে যাবে? বিজেপি কি তাদের কাছে ভোট চাইতে পারবে? প্রথম দফায় যে 58 লক্ষ লোকজনের নাম বাদ গেছে তার মধ্যে দেখা গেছে যে সমস্ত লোকজনের নাম বাদ গেছে তার মধ্যে বেশি অংশ বাদ গিয়েছে হিন্দুদের। মুসলমানদের নাম বাদ গিয়েছে কার্যত নগণ্য। বিশেষ করে মতুয়াগড় বলে যে দুটি জেলা পরিচিত এবং বিজেপির অন্যতম খাস ভোট ব্যাংক হিসেবে পরিচিত, একদিকে দক্ষিণ 24 পরগনা অর্থাৎ ঠাকুরনগর গাইঘাটা সংলগ্ন অঞ্চল এবং অন্যদিকে নদিয়া জেলার সীমান্তবর্তী যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই সমস্ত এলাকাতে দেখা যাচ্ছে একেবারে কার্যত পাইকারি হারে মতুয়াদের নাম বাদ গেছে। এবং যে মতুয়াদের একটা শক্ত ভোট ব্যাংক হিসেবে বিজেপি ক্রমাগত চিহ্নিত করে আসছিল, তাদের ওপরেই যখন এই এসআইআর এর কোপ এসে পড়ল, তখন সেখান থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় এখনো পর্যন্ত রাজ্য বিজেপি খুঁজে বের করতে পারেনি। যদিও ইতিমধ্যে সিএএ, এনআরসি ইত্যাদি নানান কথা বলা হচ্ছে, সিএএতে আবেদন করলে পরে সেই আবেদনপত্র দেখালেই ভোটার তালিকায় নাম উঠবে ইত্যাদি বহু কথা বলা হচ্ছে, বিশেষ কমিটি তৈরি হচ্ছে, অনেক কিছু শোনা যাচ্ছে, কিন্তু চিঁড়ে ভিজছে না এখনো।
অন্যদিকে রাজ্যে যেখানে প্রতিটি বুথে একেবারে বুথ ভিত্তিক সংগঠন গড়ে তোলার কথা বিজেপির কেন্দ্রীয় নেতারা বারে বারে জোর দিয়েছিলেন, সেই জায়গা থেকেও রাজ্য বিজেপি যোজন দূরে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। বুথ ভিত্তিক সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে বহু পিছিয়ে এখনো বিজেপি। গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে একেবারে সারাদিন প্রতিদিন বিভিন্ন সময় তাদের বিপদ আপদে জরুরি প্রয়োজনে তাদের সঙ্গে লেগে থাকা এক জিনিস, আর সুদূর কলকাতায় বসে বিবৃতি দেওয়া সম্পূর্ণ আরেক জিনিস। গ্রামে গঞ্জের রাজনীতি সম্পূর্ণ অন্য। সেখানে কোনোভাবেই শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি এঁটে উঠতে যে পারছে না, রাজ্য বিজেপির অন্দরমহলে কান পাতলেই তা পরিষ্কার হয়ে যায়। যে ভাতা নিয়ে, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে কন্যাশ্রী ইত্যাদি আরও বিভিন্ন ক্ষেত্রে যে মানুষকে ভাতা দেয়া হয়ে আসছে, সেই ভাতার বিরুদ্ধে যারা এতদিন আক্রমণ সানিয়েছেন, কখনো বলেছেন ভিক্ষের দান, কখনো বলেছেন ভিক্ষাপাত্র হাতে তৃণমূলের সামনে মানুষকে দাঁড়াতে হচ্ছে, শেষমেশ তারাই এখন ব্যাকফুটে। শুভেন্দু অধিকারী এর আগের বার ভোটের সময় তিনি সরাসরি বলেছিলেন যে তারা ক্ষমতায় এলে রাজ্য থেকে এ ধরনের ভাতা বন্ধ করে দেওয়া হবে। সরাসরি জানিয়েছিলেন তারা, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে। এখন তারা সেই জায়গা থেকে পিছু হটেছেন। তার কারণ গত ভোটের ফলাফল বুমেরাং হয়ে গেছিল, এবং এই ধরনের কথাবার্তা মানুষ যে ভালোভাবে নেয়নি, ফলাফলই তার প্রমাণ। বিজেপি নেতারা এখন ঠেকে শিখেছেন। গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় ঘোরার নির্দেশ এসেছে একেবারে খোদ দিল্লি থেকে। বিজেপির ছোট বড় সমস্ত নেতা গ্রামে গঞ্জে একেবারে বাড়ি বাড়ি গিয়ে যখন প্রচার চালাচ্ছেন নিজেদের মতন করে, তখন প্রচার করতে গিয়ে তারা বারে বারে বলছেন যে ভাতা তারা যদি ক্ষমতায় আসেন কমানোর তো প্রশ্নই নেই, বরং তারা এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবেন সেই ভাতা। তাহলে পরে এতদিন যে ভাতার বিরুদ্ধে তারা কথা বলে এলেন, নানান ক্ষেত্রে টিভি চ্যানেলে গিয়ে বাজার গরম করলেন প্রতিনিয়ত, তা সেই রাজনীতির তাহলে কি হবে? তাহলে কি সেগুলো এতদিন শুধুই মাত্র কথার কথা? যে ফেসবুকে প্রচারের বান ডাকিয়েছিলেন তারা এই ভাতার বিরুদ্ধে, সাধারণ মানুষের হাতে কিংবা একেবারে প্রান্তিক লোকজনের হাতে কিছুটা অতিরিক্ত অর্থ তুলে দেওয়ার কথা নোবেল বিজয়ী দুই বাঙালি অর্থনীতিবিদ যে বলেছিলেন, অর্থাৎ একদিকে অমর্ত্য সেন, অন্যদিকে অভিজিৎ বিনায়ক, এই দুজনেই যখন বলেছিলেন, তখন তাদের উপর দিয়ে গিয়েও রাজ্য বিজেপির সেই প্রচার এখন তাদের নিজেদেরকেই হজম করতে হচ্ছে। এখন যদি মানুষ জিজ্ঞেস করে, ভোটাররা যদি জানতে চান অতীতের সেই কথা, তাহলে কি তারা ফিরিয়ে নিচ্ছেন? তাহলে কি বলবেন বিজেপি নেতারা? বলা কঠিন। কিন্তু ভোটারদের মনে এই সমস্ত প্রশ্ন যে নিশ্চিতভাবেই থাকবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অজস্র সুবিধে, তৃণমূলে যখন তিনি ছিলেন সেই সময় অজস্র সুবিধে পেয়েও তা ঠিক কিভাবে কাজে লাগিয়েছেন এবং কোন কোন সুবিধে তিনি ঘরে তুলেছেন ইত্যাদি প্রশ্ন ভোটারদের মনে ঘুরে বেড়ানো অত্যন্ত স্বাভাবিক। বিভিন্ন সময় যে ধরনের তীব্র এবং কুরুচিকর আক্রমণ রাজ্য বিজেপির একাধিক নেতা, বিশেষ করে শুভেন্দু অধিকারীর কাছ থেকে ধেয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তখন এ ধরনের কার্যত রুচিহীন কথাবার্তা বলা, কতটা প্রকাশ্যে বলা, জনসভায় বলা, কতটা উচিত কতটা অনুচিত, তা এখনো মানুষের মনে ঘুরে বেড়ায়। যখন সারের প্রাথমিক তালিকা প্রকাশ হলো, তাতে দেখা যাচ্ছে যে একজনও বাংলাদেশে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা কারোরই নাম ভোটার লিস্টে নেই। ফলে প্রশ্নটা কিন্তু রয়ে গেছে, তাহলে পরে কি সার বুমেরাং হয়ে গেল? এই প্রশ্ন তো অনেকের মনেই। 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হবে এবং তারপর ভোট কবে হবে, শেষমেশ একেবারে এলাকা ধরে ধরে কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকে নজর রাখতে হচ্ছে অনেককে। বিজেপির জিতে থাকা যে সমস্ত কেন্দ্রগুলি, সেই সমস্ত কেন্দ্রে যেখানে সারের ফলে
বিপুল সংখ্যক মানুষের নাম বাদ গেছে এবং যারা বিজেপির চিহ্নিত ভোটার হিসেবে জানেন চেনেন বিজেপি কর্মীরা, সেই সমস্ত এলাকায় বিজেপির যে সমস্ত সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন বা ইতিমধ্যে যারা জিতে এসেছিলেন তারা কার্যত প্রমাদ গুনছেন। একটা বড় অংশ গোপনে কালীঘাটের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর। কি হতে পারে না, কি হতে পারে না পারে সের জন্য অপেক্ষা অবশ্যই কিছুদিন করতে হবে। কিন্তু বিজেপির পরিস্থিতি খুব একটা ভালো নয়। অন্তত শাসক দল তৃণমূলের তুলনায় অন্যান্য বিভিন্ন ফ্যাক্টর বাদ দিলেও তারা নিজেরা যে একেবারেই প্রস্তুত নন, কার্যত হাল ভাঙা পাল ছাড়া অবস্থা, সে কথা তাদের নিজেদের কাজকর্মেই নিজেদের কথাবার্তাতেই প্রকাশ পেয়ে যাচ্ছে। কেমন লাগলো আজকের এই ভিডিও মন্তব্য করে অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে পৌঁছে দেবেন আরও বহু মানুষের কাছে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।